হঠাৎ একটা কণ্ঠ ভেসে আসে। না, তা আজকের ডিজিটাল কারুকাজে মোড়া নয়, না কৃত্রিম শুদ্ধতায় বাঁধা। একটা কাঁচা অথচ অবিশ্বাস্য নিখুঁত কণ্ঠ। আপনি থমকে যান, সময় যেন পেছনে হাঁটতে শুরু করে। মনে পড়ে যায় এক নাম, আশা ভোসলে। 8 দশক একটি মানুষের জীবনে নয়, যেন একটি যুগের বিস্তার। এই দীর্ঘ সময়ে একের পর এক রেকর্ড ভেঙে, প্রজন্ম পেরিয়ে, ভাষা পেরিয়ে, ধারার সীমা পেরিয়ে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। তার কণ্ঠে বয়স ধরা দেয়নি, তার ব্যক্তিত্বে ক্লান্তি আসেনি। যেন তিনি সময়ের ঊর্ধ্বে থাকা এক শিল্পী, যার কাছে গান কেবল পেশা নয়, অস্তিত্ব। পারফরমেন্স বলতে আমরা যা বুঝি, ঝলমলে আলো, বিশাল মঞ্চ, পেছনে নৃত্যশিল্পীর ভিড়, তার কিছুই ছিল না তার প্রয়োজন। একটি শাড়ি, একটি মাইক্রোফোন আর তার কণ্ঠ। এই দিনেই তিনি মুগ্ধ করে দিতে পারতেন হাজার হাজার মানুষকে। তার কণ্ঠেই ছিল ছন্দ, তার কণ্ঠেই ভেসে উঠেছে তাল। বাংলার পুজোর স্মৃতিতে তার কণ্ঠ এক বিশেষ জায়গা দখল করে আছে। প্যান্ডেলের ভিড়, কাশফুলের হাওয়া, ঢাকের তালে ভেসে আসা গান। চোখে চোখে কথা বলো, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, মাছের কাটা, খোপার কাটা। এসব গান শুধু গান নয়, এক একটি সময়ের প্রতীক। অথচ তিনি বাঙালি নন, তবু বাঙালির হৃদয়ে তিনি হয়ে উঠেছিলেন ঘরের মানুষ। সুধীন দাশগুপ্ত এবং নচিকেতা ঘোষের হাত ধরে বাংলা গানে তার প্রবেশ। মনের নাম মধুমতি, আমি খাতার পাতায়, জীবন গান, নাচময়ূরী নাচরে, এসব গানে তিনি তৈরি করেছিলেন এক আলাদা সুরভুবন। পরে ক্যাবারে গানেও তিনি হয়ে উঠলেন অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু তার ভিডিও ছিল বহুমাত্রিক। অবিশ্বাস্য হলেও সত্যি, একজন মারাঠি শিল্পী হয়েও তিনি আত্মস্থ করেছিলেন রবীন্দ্রসঙ্গীত। তার কণ্ঠে জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, বড় আশা করে এসেছি গো, এসো শ্যামল সুন্দর। এসব গান আজও শ্রোতাকে আবেগে ভাসায়। তার গলায় রবীন্দ্রনাথের সুর যেন নতুন রূপ পেয়েছিল, সহজ, প্রাণবন্ত, অথচ গভীর। 1933 সালের 8 সেপ্টেম্বর তার জন্ম। পিতা দীননাথ মঞ্জেশকর ছিলেন সঙ্গীত ও নাট্যজগতের প্রতিষ্ঠিত শিল্পী। ছোটবেলা থেকেই সুরের পরিবেশে বড় হওয়া, কিন্তু ভাগ্য নির্মম। পিতার অকাল মৃত্যুতে পরিবার পড়ে যায় অনিশ্চয়তায়। সেই সময় বড় বোন লতা মঙ্গেশকর সংসারের হাল ধরেন। তার হাত ধরেই সঙ্গীত জগতে প্রবেশ আসার। তবে পথটা মোটেই সহজ ছিল না। তখন বলিউডে প্রতিষ্ঠিত গায়িকাদের ভিড়ে নিজের জায়গা তৈরি করা কঠিন ছিল। অনেক সময় বি গ্রেড সিনেমায় গান গেয়ে শুরু করতে হয়েছে তাকে, কিন্তু তার কণ্ঠে ছিল আলাদা স্বর, আলাদা আবেগ, যা ধীরে ধীরে তাকে আলাদা করে তুলেছে। মাত্র 16 বছর বয়সে তিনি বিয়ে করেন গণপতরাও ভোসলেকে। এই সম্পর্ক তার জীবনে একদিকে সুযোগ এনে দেয়, অন্যদিকে নিয়ে আসে অশান্তি। সংসার, সন্তান, সম্পর্ক, দায়িত্ব, সব কিছুর ভেতরেই থমকে যেতে বসেছিল তার ক্যারিয়ার। কিন্তু তিনি থামার মানুষ ছিলেন না। এই অন্ধকার সময়েই তার জীবনে আসেন ও.পি. নায়ার। তার সুরে আসার কণ্ঠ যেন নতুন ডানা পেল। সিআইডি, নয়া দৌড়, কাশ্মীর কি কলি, হাওড়া ব্রিজ, একটির পর একটি সাফল্য। তিনি হয়ে উঠলেন প্রথম সারির শিল্পী। তার কণ্ঠে এলো দুষ্টমি, এলো আবেদন, এলো নতুনত্ব। এই সময় থেকেই তিনি আর কেবল লতার বোন নন, তিনি নিজেই এক স্বতন্ত্র নাম। কিন্তু সম্পর্কের সমীকরণ আবারও বদলালো। ও.পি. নায়ারের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে জীবনে এলো আর এক মোড়।
সেই মোড়ে এসে দাঁড়ালেন রাহুল দেব বর্মন। পঞ্চমের সুরে আশার কণ্ঠ পেল আধুনিকতার ছোঁয়া। ৩০টি মঞ্জিল থেকে শুরু করে অসংখ্য গানে তারা তৈরি করলেন এক নতুন ধারা। পরে তাদের বিবাহ হয় একটি সম্পর্ক যা সৃষ্টিশীলতার দিক থেকে ছিল অসাধারণ, কিন্তু ব্যক্তিগত জীবনে ছিল টানাপোড়েনপূর্ণ। এই তিন পুরুষ, গণপত, অপি এবং রাহুল, তার জীবনের ৩টি অধ্যায়। কেউ তাকে সুযোগ দিয়েছেন, কেউ তাকে গড়ে তুলেছেন, কেউ তাকে ভেঙেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই নিজের পথ তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি কম কষ্ট পাননি। বড় ছেলে হেমন্তের মৃত্যু, মেয়ে বর্ষার আত্মহত্যা, এসব শোক তাকে ভেঙে দিতে পারত, কিন্তু তিনি গান ছেড়ে দেননি, কারণ তার কাছে গান মানে বেঁচে থাকা। লতার সঙ্গে তার তুলনা চলছে সারা জীবন, কিন্তু তিনি কখনো সেই তুলনায় নিজেকে আটকে রাখেননি, বরং নিজস্ব ধারা তৈরি করেছেন, যেখানে আছে গজল, আছে পপ, আছে লোকগান, আছে রবীন্দ্রসঙ্গীত। তিনি ছিলেন এক চলমান সুরধারা, যেখানে সময় থেমে থাকে না, বরং বয়ে যায়। আর আজ 12ই এপ্রিল 2026 থেমে গেল সেই কণ্ঠ, যে কণ্ঠে সময় কথা বলতো। আশা ভোসলে আর নেই, কিন্তু তিনি কি সত্যিই নেই? যখন পুজোর ভিড়ে হঠাৎ ভেসে আসবে চোখে চোখে কথা বলো, যখন কোনো এক বিকেলে হারমোনিয়ামের সুরে কেউ গাইবে জগতের আনন্দ যজ্ঞে, যখন কোনো শিল্পী মঞ্চে দাঁড়িয়ে কেবল নিজের কণ্ঠে শ্রোতাকে মুগ্ধ করবে, সেখানেই তিনি ফিরে আসবেন। তিনি বেঁচে থাকবেন সুরে, স্মৃতিতে, ভালোবাসায়। শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা আশা ভোসলেকে।